সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গাছু আদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন শ্রেণী কার্যক্রম থেকে আমি মোহাম্মদ গফুর ইসলাম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আজ আমি ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর ইংরেজি গ্রামারের অংশ থেকে তোমাদের ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিকস ভার্ব নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের ষষ্ঠ থেকে সকল শ্রেণীতে আমাদের ভার্বের ব্যবহার বিভিন্ন অংশে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়, আর এই জন্য ইংরেজিতে ভার্বকে বলা হয় ইংরেজি গ্রামারের প্রাণ। তো আমি এখন কথা না বাড়িয়ে তোমাদের ভার্ব বিষয়ে একটা পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা আমার ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। তাহলে আমি তোমাদের আজকে আলোচনা করব ভার্ব নিয়ে। তো সবাই একটু খেয়াল করবে, তাহলে ভার্ব অর্থ ক্রিয়া। ভার্ব অর্থ কি? ক্রিয়া। অর্থাৎ আমরা যদি একটু পরিষ্কার ধারণা দিই তাহলে এরকম হবে, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। তাহলে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। আর বাংলাতে আমরা বলি কি, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বোঝায় বা কাজ করা বোঝায়, বা যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়া বলে। তো আমরা যদি কয়েকটা উদাহরণ দিই তাহলে তোমাদের আরও একটু স্পষ্ট হবে ভার্ব সম্পর্কে ধারণাটা। যেমন গো, রিড, ডু, ইট, প্লে ইত্যাদি আরও অনেক ভার্ব আছে। তো আমরা এখানে বলতে পারি গো হলো গো অর্থ যাওয়া, গো যাওয়ার কাজ বুঝাই। রিড অর্থ পড়া, পড়া ভার্ব দ্বারা পড়ার কাজ বুঝাই। ডু করা, করার শব্দ দ্বারা করা কাজ বুঝাই। ইট অর্থ খাওয়া, খাওয়ার কাজ বুঝাই। এবং এখানে প্লে, প্লে হলো খেলা করা, খেলার কাজ বুঝাই। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ভার্ব অর্থ কোনো কাজ করা বুঝাই। তো যদি আমি তোমাদেরকে একটা সেন্টেন্সের মাধ্যমে দেখাই তাহলে তোমরা হয়তো আরো একটু ভালো বুঝবে। দেখো, আমি একটা সেন্টেন্স লিখলাম। আমাদের প্রথম একটা ভার্ব ছিল কি? গো। আই গো টু স্কুল। দেখো এখানে একটা ভার্ব আছে গো। আমি যাই, আমি কোথায় যাই? স্কুল যাই। তাহলে আই গো টু স্কুল। তাহলে গোটা হলো ভার্ব। তোমরা খেয়াল করবে, এই ভার্ব ছাড়া কিন্তু কোনো বাক্য গঠন করা যায় না। ভার্ব ছাড়া কোনো বাক্য গঠন করা যায় না। তুমি যেই বাক্য লেখো না কেন, তোমার নাম রহিম, তোমার নাম করিম, রহিম স্কুলে যায়, করিম ভাত খায়, এই যে সবগুলা সেন্টেন্সে সবগুলা বাক্যে কিন্তু ভার্ব আছে, ভার্বের উপস্থিতি আছে। তাহলে এখানে তাহলে গোটা হলো ভার্ব। এরকম আমরা ডু দিয়ে বাক্য করতে পারি, অথবা রিড দিয়ে করতে পারি, এরপরে প্লে দিয়ে করতে পারি। এরকম সবগুলো দিয়ে আমরা কি বাক্য তৈরি করতে পারি বা সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে ভার্ব অর্থ হলো ক্রিয়া, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ইংরেজিতে কি বলে? ভার্ব বলে। এখন আমরা আলোচনা করব ভার্বের প্রকারভেদ। ভার্ব হলো প্রধানত দুই প্রকার। তাহলে ইংরেজিতে ভার্ব কত প্রকার? প্রধানত দুই প্রকার। তো এক নম্বরে আছে ফাইনিট ভার্ব, আর দুই নম্বরে আছে নন ফাইনিট ভার্ব। তাহলে ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। তাহলে ফাইনিট হলো সমাপিকা ক্রিয়া, যেটাকে বাংলা বলে, আর নন ফাইনিট হলো অসমাপিকা ক্রিয়া। তাহলে ভার্ব প্রধানত কত প্রকার? দুই প্রকার, ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। তো আমি এখন তোমাদেরকে এই ফাইনিট ভার্ব কাকে বলে সেই সম্পর্কে একটা ধারণা দিচ্ছি। তাহলে খেয়াল করো, এই যে ফাইনিট ভার্ব, আমরা এভাবে ফাইনিট ভার্বের সংজ্ঞা দিতে পারি, যে ভার্ব দ্বারা বাক্যের বক্তব্য সম্পূর্ণ হয় অথবা শেষ হয়। যে ভার্ব দ্বারা বাক্যের বক্তব্য সম্পূর্ণ হয় অথবা শেষ হয় তাকে ফাইনিট ভার্ব বলে। আমি এটা লিখলাম না, তোমরা একটু ভালো করে খেয়াল করো। যে ভার্ব দ্বারা বাক্যের বক্তব্য শেষ হয় অথবা সম্পূর্ণ হয় তাকে আমরা ইংরেজিতে ফাইনিট ভার্ব বলবো। আর ফাইনিট ভার্বের আরো সহজে তোমরা একটা সংজ্ঞা আছে কিরকম, যে ভার্ব দ্বারা টেন্স নেওয়া যায়,
যে ভার্ব দ্বারা টেন্স চিনা যায় সেটাকে আমরা বলবো ফাইনিট ভার্ব। তাহলে আমি এই দুইটা উদাহরণ দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে আরো সহজ হবে। খেয়াল করো, রানা রিডস এ বুক। 2 নম্বরে লিখলাম দে প্লে ফুটবল। তো খেয়াল করো, রানা রিডস এ বুক, রানা একটা বই পড়ে। তাহলে এই যে রিডস ভার্ব দ্বারা কিন্তু বাক্যের অর্থ সম্পূর্ণ হয়েছে, বাক্যের বক্তব্য সম্পূর্ণ হয়েছে, শেষ হয়েছে। সুতরাং রিডস হলো ফাইনিট ভার্ব। এবং দে প্লে ফুটবল, এখানে দেখো প্লে, প্লে অর্থ খেলা করা, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, এই প্লে এই ভার্ব দ্বারা কিন্তু বাক্যের বক্তব্য শেষ হয়েছে। সুতরাং আমরা একে বলতে পারবো কি ফাইনিট ভার্ব। তাহলে কিরকম, আমরা আরো কয়েকটা উদাহরণ দিই। আমি তোমাদেরকে বলছি যে ভার্ব দ্বারা টেন্স চিনা যায় সেটাকে কি বলে, ফাইনিট ভার্ব বলে। যেমন আমি এখানে একটা লিখছি রানা রিডস, এই যে এটা হলো ভার্বের বেস ফর্ম অথবা B1, সুতরাং এটা হলো প্রেজেন্ট টেন্স। এখন আমি যদি লিখি এরকম 3 নম্বরে একটা বাক্য লিখি রানা ওয়েন টু স্কুল, তাহলে বুঝে গেছি যে পাস্ট টেন্স, তাহলে টেন্স ছিঁড়ে গেছে কোন ভার্ব দ্বারা, ফাইনিট ভার্ব দ্বারা। আরেকটা বাক্য লিখতে পারি আমি এরকম শি উইল ইট রাইস, দেখো সে ভাত খাবে। তাহলে এই যে এই ভার্ব দ্বারা কিন্তু কি চিনে গেছে, টেন্স চিনে গেছে। সুতরাং আমরা এগুলোকে বলতে পারি ফাইনিট ভার্ব, অর্থাৎ যে ভার্ব দ্বারা বাক্যের বক্তব্য শেষ হবে, সম্পূর্ণ হবে, অথবা যে ভার্ব দ্বারা তুমি টেন্স চিনতে পারবে সহজে, ওইটা হইলো ফাইনিট ভার্ব। তো এখন আমি তোমাদের আলোচনা করব নন ফাইনিট ভার্ব কাকে বলে, এবং কয়েকটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে নন ফাইনিট ভার্ব সম্পর্কে ধারণা দেব। নন ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। খেয়াল করো, আগে আমরা পড়েছি যে ভার্ব দ্বারা বাক্যের বক্তব্য শেষ হবে বা সম্পূর্ণ হবে সেটাই হলো ফাইনিট ভার্ব। আর এখানে শুধু আমরা এই কথাটা মিলাবো যে ভার্ব দ্বারা বাক্যের বক্তব্য সম্পূর্ণ হয় না বা শেষ হয় না, যে ভার্ব দ্বারা বাক্যের বক্তব্য সম্পূর্ণ হয় না অথবা শেষ হয় না, অথবা যে ভার্ব দ্বারা টেন্স চিনা যায় না, অথবা যে ভার্ব দ্বারা টেন্স চিনা যায় না, সেটাকে বলা হয় কি নন ফাইনিট ভার্ব, অর্থাৎ অসমাপিকা ক্রিয়া। তো তোমরা দুই একটা উদাহরণ খেয়াল করো। এক, she wants to go to home, সে বাড়ি যেতে চায়। 2 নম্বর লিখলাম দে লাইক টু প্লে ফুটবল। তাহলে আমার প্রথম বাক্যটা আছে শি ওয়ান্টস টু গো টু হোম, সে বাড়ি যেতে চায়। খেয়াল করো, এই যে যেতে চাই, যেতে, টু গো মানে কি যেতে, টু গো দ্বারা বুঝেছি কি যেতে। আর দে লাইক টু প্লে ফুটবল, তারা ফুটবল খেলতে চায়, টু প্লে খেলতে, টু প্লে খেলতে। তা আমি যদি এখানে তোমাকে আমার ওই সংজ্ঞার সাথে একটু মিল দেখি তোমাদের বুঝার সুবিধার্থে, তাহলে এখানে দেখো এই যে টু গো এবং টু প্লে, এই দুইটা ভার্ব দ্বারা কিন্তু বাক্যের বক্তব্য শেষ হয় নাই, বাক্যের বক্তব্য সম্পূর্ণ হয় নাই। এবং টু গো এবং টু প্লে দ্বারা কিন্তু আমরা কোনো টেন্স চিনতে পারছি না। সুতরাং এগুলো কিন্তু নন ফাইনিট ভার্ব। দেখো টু গো যেতে, টু প্লে খেলতে, অথবা এরকম টু ইট খেতে, এরকম টু ডু করতে, এই যে এই ধরনের বাক্য, তাহলে তোমরা সহজে খেয়াল করবে যদি কোনো সেন্টেন্সে ভার্বের আগে টু থাকে তাহলে বুঝবে ওটা নন ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। তাহলে আমরা এই নন ফাইনিট ভার্ব সম্পর্কে আমাদের বক্তব্য হলো এরকমই, যে ভার্ব দ্বারা বাক্যের বক্তব্য সম্পূর্ণ হবে না, অথবা যে ভার্ব দ্বারা টেন্স চিনা যাবে না, সেটাই হলো কি নন ফাইনিট ভার্ব। এখন আসো আমরা আমাদের যে ফিনিট ভার্বের কথা বললাম, এই ফিনিট ভার্ব কত প্রকার আমরা সংক্ষেপে সে বিষয়ে একটু আলোচনা করব। এই তাহলে ফিনিট ভার্ব হলো 2 প্রকার। কিরকম খেয়াল করো, এই যে ফিনিট ভার্ব,
ফিনিট ভার্ব। এই ফিনিট ভার্ব হলো দুই প্রকার। ফিনিট ভার্ব দুই প্রকার। এক নম্বরে আছে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব যার বাংলা হলো মূল ক্রিয়া বা প্রধান ক্রিয়া। আর দুই নম্বরে আছে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব যার বাংলা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। তাহলে দেখো ফাইনিট ভার্ব বলে কত প্রকার? দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব। তো প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? তো এখন খেয়াল করো, তাহলে প্রিন্সিপাল ভার্ব কাকে বলে আমরা সে বিষয়ে একটু আলোচনা করি। প্রিন্সিপাল ভার্ব হলো এমন একটি ভার্ব যে ভার্ব অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ভার্বের উপর নির্ভর করে না। যে ভার্ব অর্থ প্রকাশের জন্য যে সকল ভার্ব, তো যে ভার্ব লিখতে পারি, যে ভার্ব অর্থ প্রকাশের জন্য অন্য ভার্বের উপর নির্ভর করে না বা নির্ভরশীল নয়, নির্ভর করে না, তাকে কি বলে? প্রিন্সিপাল ভার্ব বলে। প্রিন্সিপাল ভার্ব বলে। তো খেয়াল করো তোমরা, তাহলে যে ভার্ব অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ভার্বের উপর নির্ভর করে না তাকে কি বলে? প্রিন্সিপাল ভার্ব বলে। তো আমরা দুইটা উদাহরণ দিচ্ছি। রুনা রাইটস এ লেটার। রুনা একটা চিঠি লেখে। দেখো এই যে রাইটসটা হলো প্রিন্সিপাল ভার্ব বা মূল ক্রিয়া। এরপর একটা বাক্য লিখতে পারি, আই ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করি, এই যে ডু, এই ডুটা হলো প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ এই যে এই দুইটা ভার্ব আমি তোমাদেরকে প্রিন্সিপাল হিসেবে বললাম, অর্থাৎ এই ভার্বগুলো অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ভার্বের উপর নির্ভর করে না, নিজেরা কিন্তু অর্থ প্রকাশ করতে পেরেছে, এই জন্য এগুলো হলো প্রিন্সিপাল ভার্ব। কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। তো আমি এখন আলোচনা করব অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে। খেয়াল করো, অক্সিলিয়ারি ভার্ব কাকে বলে? আমরা যদি প্রিন্সিপাল ভার্বের এই সংজ্ঞা জানি তাহলে আমরা অক্সিলিয়ারি ভার্বের সংজ্ঞা আমরা পারবো। তারপরে আমরা এখন দেখব অক্সিলিয়ারি ভার্ব কাকে বলে। অক্সিলিয়ারি ভার্ব যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে অর্থ প্রকাশের জন্য সাহায্য করে। যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে অর্থ প্রকাশের জন্য সাহায্য করে তাকে বলা হয় কি? অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বকে আমরা হেল্পিং ভার্বও বলতে পারি। অক্সিলিয়ারি ভার্বকে আমরা কি বলতে পারি? হেল্পিং ভার্বও বলতে পারি। তাহলে অক্সিলিয়ারি ভার্ব কাকে? অক্সিলিয়ারি সাহায্য, অর্থাৎ যে ভার্ব অন্যকে সাহায্য করে, নিজের কোনো কি নেই, এটা নাম হলো অক্সিলিয়ারি ভার্ব। তো আমরা দেখো একটা উদাহরণ দিচ্ছি, হি ইজ গোয়িং টু স্কুল। হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুল যাচ্ছে। অথবা আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। খেয়াল করো, এই যে অক্সিলিয়ারি ভার্ব ইজ, ইজটা আমাদের প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করছে, গোকে সাহায্য করছে। দেখো এটা হলো অক্সিলিয়ারি ভার্ব আর গোটা হলো প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করেছে অর্থ প্রকাশ করার জন্য। আই হ্যাভ ডান, তাহলে হ্যাভ হলো সাহায্যকারী ভার্ব অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব, আর এই যে ডান ডু থেকে এসেছে এটা হলো প্রিন্সিপাল ভার্ব। সুতরাং যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে অর্থ প্রকাশের জন্য সাহায্য করবে সেটা হলো অক্সিলিয়ারি ভার্ব। তো আমি এখন আজকে যেহেতু আমি প্রিন্সিপাল ভার্ব নিয়ে আলোচনা করতেছি এবং অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আলোচনা করছি, এখন আমি তোমাদের আলোচনা করব প্রিন্সিপাল ভার্ব কত প্রকার ও কি কি। তো সবাই একটু মনোযোগী হবে আশা করি। প্রিন্সিপাল ভার্ব হলো দুই প্রকার। তাহলে প্রিন্সিপাল ভার্ব কত প্রকার? প্রিন্সিপাল ভার্ব হলো দুই প্রকার। প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার। কত প্রকার?
দুই প্রকার, যেমন এক নম্বরে লিখতে পারি ট্রানজিটিভ ভার্ব এবং দুই নম্বরে লিখতে পারি ইনট্রানজিটিভ ভার্ব। বাংলাতে আমরা এরকম বলতে পারি এই ট্রানজিটিভ ভার্ব হলো সকর্মক ক্রিয়া আর ইনট্রানজিটিভ ভার্ব হলো অকর্মক ক্রিয়া। তো আমি এখন তোমাদেরকে এই সম্পর্কে একটু স্পষ্ট ধারণা দেবো। এই খেয়াল করো, ট্রানজিটিভ ভার্ব সোজা কথায় যে ভার্বের কর্ম আছে, যে ভার্বের অবজেক্ট আছে সেটা হলো ট্রানজিটিভ ভার্ব। তাহলে যে ভার্বের অবজেক্ট আছে, কর্ম আছে, অথবা সেন্টেন্স ক্রিয়াকে কি বা কাকে প্রশ্ন করে যে উত্তর পাইবা সেটা হলো অবজেক্ট, এবং যে ভার্বের অবজেক্ট থাকবে সেটা হলো ট্রানজিটিভ ভার্ব। তো আমি এই ট্রানজিটিভ ভার্বের দুই একটা উদাহরণ দিচ্ছি, খেয়াল করো। ট্রানজিটিভ ভার্ব তাহলে আমাদের সঙ্গ হলো যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকবে সেটা হলো ট্রানজিটিভ ভার্ব। যেমন দেখো, হি ডাজ দ্য সাম, সে অঙ্কটা করে। তাহলে সে কি করে? আমি ক্রিয়াকে প্রশ্ন করলাম কি করে? অঙ্ক করে। সুতরাং এটার অবজেক্ট আছে, এটা ট্রানজিটিভ ভার্ব। দা সাম হলো অবজেক্ট এবং এটা হলো বস্তুবাচক অবজেক্ট, এটা ডাইরেক্ট অবজেক্ট। এটা কি ডাইরেক্ট অবজেক্ট, মুখ্য অবজেক্ট। আর যদি আমি এরকম লিখি, এই হি টিচেস আস ইংলিশ, তিনি আমাদেরকে ইংরেজি পড়ান বা তিনি আমাদেরকে ইংরেজি শিখান। হি টিচেস আস ইংলিশ, তাহলে তিনি কি শিখান? ইংরেজি শিখান। তাহলে এটা হলো কি ডাইরেক্ট অবজেক্ট, অর্থাৎ বস্তুবাচক অবজেক্ট, মুখ্য অবজেক্ট। আর তিনি কাদেরকে শিখান? আমাদেরকে শিখান। এটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট, অর্থাৎ গৌণ অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে আমাদের ট্রানজিটিভ ভার্ব হলো যে ভার্বের কর্ম থাকবে বা অবজেক্ট থাকবে, ক্রিয়াকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হলো ট্রানজিটিভ ভার্ব। তাহলে এখন আমি তোমাদের আলোচনা করব ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে। ইনট্রানজিটিভ ভার্ব বুঝতে একদম সহজ, খেয়াল করো তোমরা। ইনট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব অর্থাৎ অকর্মক ক্রিয়া, যে ভার্বের কোনো কর্ম থাকে না, যে ভার্বের কোনো অবজেক্ট থাকে না, সেটাই হলো কি ইনট্রানজিটিভ ভার্ব অর্থাৎ অকর্মক ক্রিয়া। কিরকম? হি স্লিপস, সে ঘুমায়। বার্ডস ফ্লাই, পাখিরে উড়ে। দে রান, হ্যাঁ এরকম অনেক বাক্য আমরা বলতে পারি। তাহলে হি স্লিপ, সে ঘুমায়, এই যে স্লিপস হলো ইনট্রানজিটিভ ভার্ব, বার্ডস ফ্লাই, ফ্লাই হলো ইনট্রানজিটিভ ভার্ব। তো আমি তোমাদেরকে অক্সিলারি ভার্ব সম্পর্কে আরেকটু ধারণা দিচ্ছি এবার। তাহলে অক্সিলারি ভার্ব সম্পর্কে আমরা সংজ্ঞা দিচ্ছি এরকমই, যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে অর্থ প্রকাশে সাহায্য করে সেটা হলো অক্সিলারি ভার্ব। তো আমি কিছু অক্সিলারি ভার্ব বলতেছি, আমরা প্রকারের কথা বললাম না। যদি অক্সিলারি ভার্বের কথা বলি, অক্সিলারি ভার্ব হলো দুই প্রকার, একটা হলো প্রাইমারি অক্সিলারি আর একটা হলো মডাল অক্সিলারি। তো আমরা খেয়াল করো, এই অক্সিলারি ভার্বের মধ্যে একটা আছে টু বি ভার্ব, টু বি ভার্ব, একটা আছে টু ডু ভার্ব, একটা আছে টু হ্যাভ ভার্ব। আমি এগুলা তোমাদের বোঝার জন্য একটু লিখে দিচ্ছি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হলো টু বি ভার্ব। আরও আছে বিং, বিন, বিং, বিন, এগুলো আমরা লিখতে পারি। আর টু ডু ভার্ব হলো ডু, ডিড, ডান। আর টু হ্যাভ ভার্ব হলো হ্যাভ, হ্যাজ এবং হ্যাড।
আর মডালের ক্ষেত্রে আমরা অনেকগুলো লিখতে পারি ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, এরকম অনেকগুলো আছে। তাহলে আমাদের এগুলো কিন্তু আমাদের ইংরেজি সেন্টেন্সের ক্ষেত্রে বা ইংরেজি গ্রামারের ক্ষেত্রে এই যে এই তিনটা ভার্ব আমি তোমাদেরকে এখানে দেখাইছি, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টু বি ভার্ব বলতে তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিইং। আর টু ডু ভার্ব হলো ডু, ডিড, ডান, এবং টু হ্যাভ ভার্ব হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আজকের এই ক্লাসে প্রথম থেকে এই পর্যন্ত চেষ্টা করেছি, যেহেতু আমাদের ভার্বকে বলা হয় ইংরেজি গ্রামারের প্রাণ, তো যদি আমি ভার্ব না বুঝি আমাকে ভয়েস করতে, ন্যারেশন করতে অথবা টেন্স করতে যে কোনো ক্ষেত্রে আমাকে কিন্তু ব্যাক পাইতে হবে। সুতরাং আমরা যারা 6, 7 অথবা 8ম শ্রেণীতে তোমরা অধ্যয়নরত আছো, সবাই কিন্তু এই ভার্ব বিষয়ে কিন্তু তোমাদের একটা পরিষ্কার ধারণা লাগবে। তো আশা করি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আছো এবং আমার এই অনলাইন ক্লাসটা যারা দেখবে, তোমাদের আশা করি আমি চেষ্টা করেছি এই ভার্ব বিষয়ে একটা পরিষ্কার ধারণা দেওয়ার জন্য। মোট কথা হলো প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অনুশীলনের কোনো বিকল্প নাই। আশা করি তোমরা এই ভার্ব বিষয়ে অনুশীলন করবে। আজকে গাছু আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে এই পর্যন্ত তোমাদের আলোচনা এবং বক্তব্য রেখে সবাই ঘরে থাকবে, নিরাপদে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই প্রত্যাশায় আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।